ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সতীর 51 শক্তিপীঠের মধ্যে কয়েকটি রয়েছে বাংলাদেশে, যার মধ্যে অন্যতম মা যশোরেশ্বরী। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে মা যশোরেশ্বরীর মন্দির। এখানে পীঠ ভৈরবের নাম চণ্ড। কথিত আছে সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে সতীর করকমল বা তালুদ্দয় পড়েছিল এখানে। অনেকে আবার বলেন দেবীর দুটি পা এখানে পড়েছিল। সতীদের কোন অংশ এখানে পড়েছিল তা নিয়ে দ্বিমত থাকলেও বাংলাদেশের অন্যতম এই যশোরেশ্বরী মন্দির। এখানে পুরাণ বর্ণিত যে 51টি শক্তিপীঠ, সেই পীঠের এক পীঠ এখানে অবস্থিত এবং বহু আগে থেকে, পুরাণ কাল থেকে, পৌরাণিক কাল থেকে এটি আছে। এখানে সতীর পানিপদ্ম পড়েছিল এই বলে কথিত। সেখানে বর্তমানে যে মন্দিরটি আছে এটা যশোরেশ্বরী কালী মন্দির। মন্দিরের নির্মাণ নিয়েও রয়েছে একাধিক মত। কথিত আছে অনরি নামে এক ব্রাহ্মণ প্রথম মন্দিরটি তৈরি করেন, কিন্তু সময়কাল জানা যায়নি। শোনা যায় বহুকাল পর দেনু কর্ণ নামে এক ক্ষত্রিয় মন্দিরটি সংস্কার করান, তবে মূল মন্দিরটি নতুন রূপ পায় রাজা প্রতাপাদিত্যের হাতে। কথিত আছে গৌড় থেকে এসে এই অঞ্চলেই ইছামতি ও যমুনার সঙ্গম স্থলে রাজধানী স্থাপন করতে চান রাজা প্রতাপাদিত্য। রাজধানী নির্মাণের জন্য বন জঙ্গল সাফ করাচ্ছিলেন রাজা। এমন সময় এক অলৌকিক ঘটনার সাক্ষী হন কামাল উদ্দিন নামে তাঁর এক কর্মচারী। কামাল উদ্দিন দেখেন ঝোপের আড়ালে জ্যোতির্ময় আলোক ছটা, সেখান থেকে বের হচ্ছে ধোঁয়া। ঘটনার কথা রাজাকে জানান তিনি। জঙ্গলের মধ্যে গিয়ে রাজা দেখেন এক পরিত্যক্ত মন্দির ও এক প্রস্তর খণ্ড। পাথরের খণ্ডটি অনেকটা হাতের তালুর মতো দেখতে, পাশেই পড়ে রয়েছে টাটকা জবা ফুল। তখনই সেই স্থানে দেব মাহাত্ম্য অনুভব করেন তিনি। তারই উদ্যোগে নতুন করে তৈরি হয় মন্দির। জায়গার নাম রাখেন যশোরেশ্বরী পুরী, আর সেই নাম থেকেই দেবীর নাম যশোরেশ্বরী। শুধু মন্দির নির্মাণ নয়, তৎকালীন সমাজে সৌহার্দ্যের বার্তা দেন রাজা প্রতাপাদিত্য। মন্দিরের অদূরেই নির্মাণ করেন একটি মসজিদ ও একটি গির্জা। মসজিদটির নাম টেঙ্গা মসজিদ এবং এই মসজিদ তিনি উৎসর্গ করেন তার কর্মচারী কামাল উদ্দিনের উদ্দেশ্যে, যিনি প্রথম দেবী স্থানে অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করেন। মসজিদ থেকে কিছুটা দূরেই একটি গির্জা তৈরি করান তিনি, নাম ঈশ্বরীপুর চার্চ। 1599 সালে নির্মিত এই গির্জা বাংলাদেশের প্রথম বলে দাবি। মন্দির, মসজিদ, গির্জা অদ্ভুত কৌণিক বিন্দুতে নির্মিত। তিনটির অবস্থান যেন একটি অদৃশ্য ত্রিভুজ নির্মাণ করেছে। যশোরেশ্বরী মন্দিরের সঙ্গে ত্রিকোণের বিশেষ সম্পর্ক রয়েছে। মন্দিরের অনেক কিছুই ত্রিকোণাকৃতি, যেমন ভৈরবের মন্দির ত্রিকোণ, ভৈরবের বেদিটিও ত্রিকোণাকৃতি। দেবীর সমস্ত কাজ যে পুকুরের জলে হয় সেই পুকুরটিও ত্রিকোণাকৃতির। পুজো হয়ে যাওয়া ফুল যেখানে ফেলা হয় সেই জায়গাটিও ত্রিকোণ। রাজা প্রতাপাদিত্যের পতাকা ও মুদ্রাও ছিল ত্রিকোণাকৃতি। ঈশ্বরপুরের এই মন্দির, মসজিদ এবং গির্জা এর ফর্ম, মানে এর স্থাপনাটা আছে ত্রিকোণাকৃতির, ট্রায়াঙ্গুলার। চণ্ডভৈরবের মন্দিরটাও ত্রিকোণাকৃতির। বিগ্রহটা হলো রাজা প্রতাপাদিত্য পেয়েছিলেন। এই বিগ্রহটা, এই মা রাজা প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি হিসেবে কাজ করতেন। একদিন মা রাজা প্রতাপের সঙ্গে বিশেষ একটা আলোচনার মাধ্যমে রাজা প্রতাপের সাথে মা ক্ষুব্ধ হয়ে তিনি পশ্চিম বাহিনী হয়েছিলেন। মা আগে ছিলেন দক্ষিণ বাহিনী। তারপর রাজা প্রতাপের সাথে একটু সামান্য কথাবার্তায় মানে বিতর্কিত হয়। মা কিন্তু ওনার পরে রাগান্বিত ভাব নিয়ে উনি পশ্চিম বাহিনী হয়ে গেছিলেন। সেখান থেকে আমরা জানি যে সারা বিশ্বের শুধু মাগুলো দক্ষিণ বাহিনী, কিন্তু আমাদের যশোরেশ্বরীর এই মাটা পশ্চিম বাহিনী। শোনা যায় ত্রয়োদশ শতাব্দীতে এই মন্দিরের সংস্কারের কাজ করিয়েছিলেন রাজা লক্ষণ সেন। ভৈরবের ত্রিকোণ মূর্তিটি তিনিই তৈরি করিয়েছিলেন বলে কথিত। এমন ত্রিকোণ মন্দির নাকি বাংলাদেশের আর কোথাও নেই। সময়ের রক্তচক্ষু উপেক্ষা করতে পারেনি এই মন্দিরও। মুঘলরা রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে এই রাজ্যে দখল নেওয়ার পর ব্যাপক ধ্বংসলীলা চলে এই মন্দিরে। রাজধানী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। জনবসতিহীন হয়ে পড়ে এই এলাকা।
প্রায় 150 বছর পর এই মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের বংশধরেরাই নতুনভাবে মন্দিরের সংস্কার করেন। একটা সময় তুর্কিরা এই এলাকার দখল নিলে তারও প্রভাব পড়ে যশোরেশ্বরী মন্দিরে। তুর্কি স্নানাগার, সৈন্যবাহিনীর কুচকাওয়াজের জায়গা, কামান বসানোর বেদি, শিকার করে আনা হাতির কঙ্কাল এখনও সেই স্বাক্ষর বহন করে চলেছে। যশোরেশ্বরী মন্দিরের কথা আমরা পাই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যেও। একটা সময় কালী পুজোর দিনগুলিতে গমগম করত যশোরেশ্বরী মন্দির। অবিভক্ত বাংলাদেশের দূর দূরান্ত থেকে জমিদাররা আসতেন পুজো দেখতে। পুজোর কটা দিন কাটাতেন এখানেই। কিন্তু এখন আর সেই জাঁকজমক নেই, নিত্য পুজো বন্ধ। এখন শুধু শনি মঙ্গলবার পুজো হয়। তবে কেউ অন্য দিনে উপাচার নিয়ে এলে সেক্ষেত্রে সেদিন পুজো হয়। তবে এখনো কালী পুজোয় ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে মন্দির চত্বর। খিচুড়ি লাবড়া ভোগ হয়। একদিন আগে আমরা মায়ের সামনে যে নহবতখানা আছে ওখানে আমাদের ঢাকি বা ঢুলি বা বাঁশিয়াল ওরা খুব ভোর থেকে ওখানে সানাই বাজায়। তারপরে সকালেও ওখানে ভোরের যে এটা তারাও ঢাকের এখানে বাজে বাজনা করে থাকে। তারপরে পূজার দিনও সকাল দুপুর সন্ধ্যাতে আমরা পুষ্পাঞ্জলির আবৃত্তিতে তারা বাজিয়ে থাকে এবং সন্ধ্যাতেও আড়ম্বরের সহিত সারা মন্দিরটাকে বাতি দিয়ে সুন্দরভাবে সাজানো হয় এবং সন্ধ্যার সাথে সাথে সেই বাতিগুলো আমরা সবাই মিলে জ্বেলে দিয়ে সন্ধ্যার মায়ের মেন ফটো যেটা এটা আমরা খুলে দিই। তারপরে রাত 10টা-11টার দিকে আমরা মায়ের পূজার প্রস্তুতি নিয়ে থাকি। সেখান থেকে পূজা শুরু হয় বেলা রাত্র 1টা-1:30টা পর্যন্ত পূজা হয়। তারপরে পূজার শেষ অন্তে আমরা আবার একটা আমাদের যে পাঠাবলির প্রোগ্রাম আছে সেই পাঠাবলিটা আমরা করে থাকি। রাজা প্রতাপাদিত্য তাঁর সময়কালে অপূর্ব ধর্ম সমন্বয় ঘটিয়েছিলেন এখানে। মন্দিরের ভগ্নদশা হলেও সেই মানব বন্ধন আজও অটুট। হিন্দুদের পাশাপাশি যশোরেশ্বরী মায়ের পুজোয় সমানভাবে অংশ নেন এখানকার ইসলাম ধর্মাবলম্বীরাও। নিরাপত্তার দায়িত্ব থেকে মন্দির সাজানো, হাতে হাত মিলিয়ে সামিল হন সবাই। শুধু তাই নয়, মনস্কামনা পূরণে দেবীর কাছে মানতও করেন, অংশ নেন ভোগ গ্রহণ অনুষ্ঠানে। বেশ খানিকটা জায়গা নিয়ে মন্দির চত্বর। একসময় 100টি দরজা ছিল মন্দিরটির। মূল মন্দিরের সামনে ছিল বিশাল নাট মন্দির। এখানে বসলে সরাসরি দেখা যেত দেবীর মুখ। মন্দিরের 3 দিকে ছিল 3টি তোরণ, 3 তলা বাসভবন। মূল ফটকের দুদিকে 2টি নহবতখানা, বিশাল মণ্ডপ, দক্ষিণে ভোগ রান্নার ঘর, এছাড়াও দৃষ্টিনন্দন বহু স্থাপত্য। গোটা মন্দিরে মধ্যযুগীয় স্থাপত্য শৈলী চোখে পড়ে। একসময় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যশোরেশ্বরীর মন্দির। ইটের স্তম্ভ আর দেওয়ালের গায়ে জন্ম নিয়েছিল বড় বড় গাছ। কিন্তু বাংলাদেশ সরকারের উদ্যোগে হয়েছে মন্দিরের সংস্কার। এখন এই মন্দির বাংলাদেশের অন্যতম একটি পুরাতাত্ত্বিক সম্পদ। এখনো কালী পুজোর সময় সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে এক হয়ে যায়। যশোরেশ্বরী মাকে ঘিরে নতুন করে প্রাণ পায় মন্দির চত্বর, নতুন করে জেগে ওঠে সাতক্ষীরা। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, সাতক্ষীরা। চন্দ্র